আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? ময়মনসিংহ অনলাইন স্কুল এবং কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ পেজ থেকে তোমাদেরকে স্বাগতম। আমরা রসায়ন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আবার রসায়ন দ্বিতীয় পত্র নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। তোমরা কে কোথায় থেকে জয়েন করছো একটু দেখো, একটু সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা সেগুলো একটু আমাকে জানাও। আমরা তাহলেই তোমাদের আজকের ক্লাসটা শুরু করতে পারি। তো আমরা কিন্তু গত ক্লাসটাও একটু খুব আসলে আনএক্সপেক্টেড কিছু প্রবলেমে ছিল, আজকেও সেটা আমাদের মাইক্রোফোনটা আসলে এখনো ঠিক করতে পারি নাই। তো আমরা একটু সরাসরি দেখে নিচ্ছি। তোমরা একটু কমেন্ট করে জানাও যে আমার সাউন্ড ঠিক আছে কিনা, আবার ভিডিওটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। আমরা এর ইতিমধ্যে অনেকেই জয়েন করে ফেলছো, আমি দেখতে পাচ্ছি। সরাসরি আনিকা, বুসরা, নাহিদ, তারপরে জাহিন, আব্দুল্লাহ, তুষার, অনেকেই জয়েন করে ফেলছো। মুবারক, অল ক্লিয়ার, থ্যাংক ইউ মুবারক। আমরা এখন শুরু করব। মাসুম বিল্লাহ, আমরা আসলে কমেন্ট আজকে তোমাদেরকে সরাসরি দেখার মতো ব্যবস্থা করে আজকে আমি ক্লাসটা শুরু করছি। আমরা কমেন্ট করব বিভিন্ন বিষয়গুলো, তাহলে আমি তোমাদের সাথে থাকতে পারবো। অনেকেই বলতেছো আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আশা করি এই উদ্ভূত পরিস্থিতিতেও তোমরা তোমাদের পড়াশোনাটাকে ঠিকঠাক চালিয়ে নিচ্ছ। আমার কথা কিন্তু আজকে কিন্তু মাইক্রোফোন নাই, তার মানে কথাটা কি ঠিকঠাক বোঝা যাচ্ছে কিনা সরাসরি সেটা দেখা যায় না। একটু ওয়েট করো, তাহলেই হয়তো দেখা যাবে, রেজুলেশনটা ঠিক হয়ে যাবে। একটু ওয়েট করো। তো আমরা ইলেকট্রোকেমিস্ট্রি শুরু করতে যাচ্ছি। ইলেকট্রোকেমিস্ট্রির মধ্যে যে বিষয়গুলো আমাদের আজকে আলোচনার মধ্যে রাখবো, গত দুইটা ক্লাস যদি কেউ মিস করে থাকো সেটা আমার টাইম লাইনে দেওয়া আছে, একটু তোমরা দেখে নিও। আমরা তাহলে এই বিষয়গুলা পারবা। আমরা গতদিন কিন্তু ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ সূত্র নিয়ে বেশ অনেকখানি আলোচনা করেছিলাম। দুইটা আলোচনার একই বিষয় ছিল, সেটা একটা সমীকরণ ছিল। সেই সমীকরণটা কি ছিল সেটাও তোমরা একটু আগে জানাও, আমি দেখি তোমরা সেটা মনে আছে কিনা, যে ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ সূত্রগুলাকে ব্যবহার করে আমরা একটা সূত্র প্রতিষ্ঠা করছিলাম, সেই সূত্রটা কি তোমরা একটু আগে জানাও, আমি একটু আগে বাড়াই। এটার সম্পর্কে যত ম্যাথ সেগুলা আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করব, সেগুলো আজকে প্র্যাকটিস হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে আসো তড়িৎ রাসায়নিক সিরিজ, অর্থাৎ তোমরা এটা পড়ে আসছো 9-10-এ, সক্রিয়তা সিরিজ নামে পড়ে আসছো। হ্যাঁ, সক্রিয়তা সিরিজ নামে পড়ে আসছো। সক্রিয়তা সিরিজটা কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে অ্যানোড এবং ক্যাথোড সম্পর্কে আলোচনা করব। তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ বিশ্লেষণটা আমরা কিন্তু অলরেডি করে ফেলছি। হ্যাঁ, তড়িৎ বিশ্লেষণে ভিন্ন ভিন্ন উৎপাদ তৈরি হয়, সেই বিষয়গুলো কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি। তাহলে আমরা আজকে তড়িৎ বিশ্লেষণ কোষ নিয়ে আলোচনা করব। তাহলে আবির জানাচ্ছ ডব্লিউ ইকুয়াল টু কিউ আই টি। কিউ আই টি, হ্যাঁ, কিউ না, একটু তোমাকে আবির, তোমাকে একটু আমরা সমাধান করি। আসলে ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ কিউ আই টি না, ডব্লিউ ইকুয়াল টু জেড আই টি। ডব্লিউ ইকুয়াল টু কি, জেড আই টি, কিউ আই টি না। আসলে কিউ ইকুয়াল টু তো আইটি, তাহলে ডব্লিউ ইকুয়াল টু কিউ আই টি হতে পারে না। ডব্লিউ ইকুয়াল টু জেড আই টি। এই তো জান্নাত ঠিকঠাক লিখছো। তো আমরা আসো এই বিষয়গুলো নিয়ে আমরা অঙ্ক করি। তাহলে অঙ্কগুলো যেহেতু করব, একেবারে শুরুর অঙ্কগুলো দিয়েই শুরু করব। তোমাদের একটু ক্যালকুলেটর নিয়ে হাজির হতে হবে, ক্যালকুলেটর নিয়ে থাকতে হবে, একটু ক্যালকুলেটর এর মধ্যে আলোচনা করতে হবে। তো ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ সূত্রে আমরা যে বিষয়টা জানি সেটা হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু জেড আইটি। তো সেখানে কোনটা কি একটু তাড়াতাড়ি আমরা বিষয়গুলো আয়ত্ত করে ফেলি। ডব্লিউ ইকুয়াল টু জেড আইটির মধ্যে এখানে জেডটা ছিল তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। জেডটা কি ছিল, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আর এখানে আইটা ছিল তড়িৎ প্রবাহ মাত্রা, এখানে টিটা ছিল সময়, আর এখানে ডব্লিউটা হচ্ছে ক্যাথোড বা অ্যানোডের মধ্যে সঞ্চিত পদার্থের পরিমাণ। তাহলে ক্যাথোড বা অ্যানোডের মধ্যে সঞ্চিত পদার্থের পরিমাণ কতটুকু হবে বা সময় কতটুকু হবে, তড়িৎ বিশ্লেষণটা কতটুকু সময় যাবত চালনা করতে হবে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা ধারণা দিব আজকে সরাসরি। প্রথমেই একটা অঙ্ক আমরা দেখো, একটু আমি তোমাদের যদি দেখতে একটু অসুবিধাও হয়, আমি তো বারবার বলছি, আমার সাথে একটু মিলিয়ে নিবা তোমরা।
তাহলে এরকম একটা সমস্যা, এখানে একটা দ্রবণ নিছি, সেটা হচ্ছে কপার সালফেট দ্রবণ বা তুতের দ্রবণ। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, শুধু রাসায়নিক তুল্যাঙ্ক না বা তুল্যাঙ্ক না। তাহলে আমরা এখানে কি করতেছি, এরকম কপার সালফেট দ্রবণ নিলাম। তাহলে কপার সালফেট দ্রবণের মধ্যে 0.5 এম্পিয়ার বিদ্যুৎ 30 মিনিট সময় যাবত চালনা করলাম। এখন ক্যাথোডে কি পরিমাণ পদার্থ সঞ্চিত হয়, তাহলে ক্যাথোডে কি পরিমাণ পদার্থ সঞ্চিত হয় এটা কিন্তু আমরা গত দিনেই করছিলাম। আবার তোমাদেরকে একটু মনোযোগী হওয়ার জন্য বলবো যে একটু আমরা গত দিনের পড়াটাকেই আরেকটু আয়ত্ত করার জন্যই তোমাকে আমি আবার এটা করার কথা বলবো। তাহলে এরকম আমরা এখানে দেখবো আগে তড়িৎ বিশ্লেষণ করলে কি ঘটে সেটা। তাহলে এখানে তড়িৎ বিশ্লেষণ করবো কার, কপার সালফেটে। তাহলে কপার সালফেটটাকে যদি তড়িৎ বিশ্লেষণ করি তাহলে কপার 2+ আয়ন আলাদা হয় আর সালফেট আয়ন আলাদা হয়। তাহলে কপার কতটুকু জমা হয় সেটা বের করতে বলছে। তাহলে ক্যাথোডে কে যাবে, কপার 2+। তাহলে কপার 2+টা ক্যাথোড থেকে 2টা ইলেকট্রন গ্রহণ করবে। আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু বলো তো। আমি আসলে মাইক্রোফোন ব্যবহার করতে পারছি না, এয়ারফোনও না, সরাসরি কথা বলছি তোমাদের সাথে। তাহলে এরকম কপার ধাতুতে পরিণত হয়। তাহলে এখানে যদি আমরা সমীকরণটা প্রয়োগ করি W = ZIT, তাহলে এখানে কি কি দেওয়া আছে একটু বিষয়টা পর্যবেক্ষণে রাখো। তাহলে এখানে W এর মানটা আগে আমরা Z এর মানটা বের করব। Z = হচ্ছে কপারের পারমাণবিক ভর বাই তুল্য চার্জ, কপারের পারমাণবিক ভর ডিভাইডেড বাই কি, তুল্য চার্জ। তাহলে এখানে কপারের পারমাণবিক ভর আমরা জানি 63.5, আর এখানে আমরা দেখো কত ফ্যারাডে বিদ্যুৎ মানে কত মোল ইলেকট্রন গ্রহণ করছে, আমরা দেখতে পাচ্ছি যে 2 মোল ইলেকট্রন গ্রহণ করছে। তার মানে 2 মোল ইলেকট্রন গ্রহণ মানে 2 ফ্যারাডে বিদ্যুৎ, তাহলে 2 ফ্যারাডে। তাহলে এটাকে আমরা আবার কি করব, 63.5 ইন্টু 2 ইন্টু 96,500। তাহলে একটু তোমরা জানাও কত গ্রাম পার কুলম্ব হয়। আমরা তোমাদের কমেন্ট দেখে আমি একটু তোমরা ইসমাম বলতেছো অডিও ক্যান নট বি ক্লিয়ার। স্যার আসলে আমার একটু সমস্যা হচ্ছে, আমার ইয়ারফোনটা নষ্ট হয়ে যাওয়াতে, আমার ওই যে মাইক্রোফোনটা নষ্ট হয়ে যাওয়াতে একটু কষ্ট করে তোমরা মনোযোগী থাকো তাহলেই বোঝা যাবে। তাহলে এটা কত গ্রাম পার কুলম্ব হয় হিসাব করে জানাও প্লিজ তাড়াতাড়ি। তারপরে আসো আমরা আলোচনা করতে যাব এখন কোনটা, এখন আয়ের মানটা। তাহলে কত এম্পিয়ার বিদ্যুৎ এখানে চালনা করছি, তাহলে এখানে চালনা করছি কত এম্পিয়ার বিদ্যুৎ, 0.5 এম্পিয়ার বিদ্যুৎ। তাহলে কত সময় যাবত চালনা করছি, T = 30 মিনিট। তাহলে 30 মিনিট ইন্টু 30 ইন্টু সেকেন্ডে নিব, তাহলে 60, তাহলে কত হলো 1800 সেকেন্ড। তাহলে এটা বের করে ফেললাম। এখন তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মানটা তোমরা বের করছো কিনা, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক তোমরা উত্তর তো করে ফেলছো অনেকেই, আমরা জানি। তাহলে এখানে আগে আমরা সিকোয়েন্স অনুযায়ী করি, পরে আমরা তাড়াতাড়ি করে করতে পারবো। 2 ইন্টু কত, 96,500। তাহলে এখানে এটার মানটা কত হয়, একবারে 2.3 ইন্টু 10⁻⁴, 3.29 ইন্টু 10⁻⁴। এটা এখন এই মানটা যদি এখানে বসাই, 3.29 ইন্টু 10⁻⁴ ইন্টু 0.5 ইন্টু 1800, তাহলে অনেকেই করে ফেলছো 0.3 গ্রাম। তাহলে এখানে কত গ্রাম পদার্থ সঞ্চিত হয় সেটা অনেকেই করে ফেলছো, আবির করে ফেলছো, সজীব করে ফেলছো, তুষার করে ফেলছো, সোনিয়া করে ফেলছো, মাসুম করে ফেলছো। আমি দেখতে পাচ্ছি অনেকেই তোমাদের এই কাজগুলা করে ফেলছো, একটু লক্ষ্য করো। তাহলে আমরা এই প্যাটার্নের অঙ্ক কিন্তু খুব সহজেই করে ফেলতে পারবো, এগুলো আমাদের জন্য সামনে ভূমিকা রাখবে। হ্যাঁ, 2.29 জান্নাত মাওয়া অবশ্যই। তো এগুলা একটু সাথে সাথে জানাবা, তাহলে আর আমার হিসাব করতে হবে না, তাহলে তোমরা হিসাব করলেই দেখা যাবে যে বিষয়গুলা খুব সহজেই পারবা। আমরা আরেকটা অঙ্কে যাব, এখন আরেকটা অঙ্কে যাব, তার আগে এটা ক্লিয়ার কিনা একটু জানাও যে এটা তোমাদের ওকে। আমরা অংশগ্রহণমূলক করার চেষ্টা করছি, আসলে ওইভাবে তো সম্ভব না। প্রত্যেকদিন চিন্তা করি তোমাদেরকে নিয়ে কিভাবে নতুন বিষয় তোমাদের সাথে বেশি সংযুক্ত থাকা যায়, সে তারই হয়তো এরকম চেষ্টা করতেছি। একটু চমক জয়েন করছো আমাদের সাথে, সাব্বির জয়েন করছো, অবশ্যই তোমরা একটু থাকো। এরপরের অঙ্কটা একটু ডাকটা বোঝা যাচ্ছে মনে হয়, আমি তারপরও আবার একটু তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। এরকম সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পানিতে, আমরা জানি নরমাল পানি কিন্তু তড়িৎ মানে পরিবহন করতে পারে না, কিন্তু অ্যাসিড মিশ্রিত পানি অবশ্যই তড়িৎ পরিবহন করতে পারে। এরকম সালফিউরিক অ্যাসিড মিশ্রিত
পানিতে প্লাটিনাম তড়িৎ দ্বারে বিদ্যুৎ প্রবাহিত করে এসটিপি তে 400 মিলিলিটার হাইড্রোজেন পাওয়া যাইল। তার মানে এখানে পাওয়া গেল কতটুকু হাইড্রোজেন? 400 মিলিলিটার হাইড্রোজেন পাওয়া গেল। এখন প্রশ্ন হচ্ছে কি পরিমাণ বিদ্যুৎ চালনা করা হয়েছে। তাহলে এখানে সালফিউরিক অ্যাসিডের মধ্যে তড়িৎ প্রবাহ চালনা করলে হাইড্রোজেনটা আলাদা হয়। তো হাইড্রোজেনটা আলাদা যে হয়, সেই হাইড্রোজেনের কতটুকু পাওয়া যায় এনোডের মধ্যে সেই পরিমাণটা দেওয়া আছে। বা এনোড ক্যাথোডের ব্যাপারটা বাদ দিলাম, আমরা তড়িৎ দ্বারে কতটুকু পাওয়া যায় সেই বিষয়টা দেওয়া আছে। কতটুকু দেওয়া আছে? 400 মিলিলিটার। এখন প্রশ্ন হচ্ছে বিদ্যুতের পরিমাণ কতটুকু পাওয়া গেছে। তাহলে এখানে আমরা আবার কাজটা করে থাকি ওইভাবেই। একটু তোমরা বিক্রিয়াটা আগে দেখো। এখানে সালফিউরিক অ্যাসিড H2SO4, তাহলে H2SO4 কে যদি বিশ্লিষ্ট করি তাহলে কি উৎপন্ন করে? দুইটা H প্লাস আর কি SO4 2- তৈরি হয়। আমার সাথে তোমরা একমত হবা, এই বিষয়টা পরিষ্কার। তো এখানে যেহেতু হাইড্রোজেন সঞ্চিত হয়েছে, হাইড্রোজেন যেহেতু ধনাত্মক, ধনাত্মকটা অবশ্যই ঋণাত্মক অ্যানোডে যাবে। তাহলে অ্যানোডে যাবে এরকম দুইটা H প্লাস কি করবে? 2 মোল ইলেকট্রন গ্রহণ করবে, আর 2 মোল ইলেকট্রন গ্রহণের মাধ্যমে H2 গঠন করবে। তাহলে এই যে ঘটনাটা হলো, তোমরা ঐকিক নিয়মেও করতে পারো অথবা সূত্র প্রয়োগ করেও করতে পারো। আমি দুইটা প্যাটার্নই তোমাদেরকে দেখাবো। একটু আমরা একটু আলোচনা করি। দেখো এখানে যদি আমরা ওই সূত্র প্রয়োগ করে করি তাহলে এরকম আমরা জানি W ইকুয়াল টু, এক্ষেত্রে আয়তন যেহেতু, তাহলে সূত্রের চেয়ে আমরা ঐকিক নিয়মটাই বেশি ভালো হবে। তাহলে এখানে দেখো তো কত ফ্যারাডে বিদ্যুৎ? 2 ফ্যারাডে বিদ্যুৎ। আর এখানে কয় মোল এসটিপি তে বলছে কিন্তু, তাহলে এসটিপি তে সকল গ্যাসের এনে 1 মোল আছে। 1 মোলের আয়তন কত? 22.4 লিটার। তোমরা চাইলে এটা স্টয়কিওমেট্রির ধারণা দিয়েও করতে পারো। তোমরা সামনে এগুলা নৈবিত্তিক করার সময় অনেক শর্ট করে ফেলবো বা অনেক শর্ট করার সুযোগ তোমাদের হাতে থাকবে, তো তখন আমরা এগুলা নিয়ে আলোচনা করবো না, সমস্যা নাই। তো এখন একটু লক্ষ্য করো, এখানে 22.4 লিটার মানে কত মিলিলিটার? তাহলে 22,400 মিলিলিটার। কারণ কি আমাদের উপাত্ত দেওয়া আছে মিলিলিটারে, তাহলে এখানে লিটারে, তাহলে সেটা আমরা মিলিলিটারে নিয়ে নিতে পারি। তাহলে 22,400 অনেকেই করে ফেলছো, করে ফেলো তাড়াতাড়ি করে, তোমাদেরকে কমেন্টে উত্তরটা জানাও। 22,400 মিলিলিটার H2 পেতে বিদ্যুৎ প্রয়োজন কত? বিদ্যুৎ প্রয়োজন তোমার কত? 2 ফ্যারাডে। তাহলে 2 ফ্যারাডে মানে হচ্ছে 2 × 96,500 কুলম। তাহলে কত কত একটু হিসাব করো তো, কত এমএল এর কথা বলা হয়েছিল? 400। তাহলে 400 মিলিলিটার হাইড্রোজেনের জন্য কত হবে? একটু তুমি তাড়াতাড়ি করতে পারবা, একটু লক্ষ্য করো। 96,500 ইনটু কত হবে? ইনটু হবে তোমার 400 ডিভাইডেড বাই হবে 22,400। তাহলে ক্যালকুলেশনটা কত কুলম বিদ্যুৎ হয় সেটা একটু বের করে দেখাও। তাহলে এখানে আমরা 22,400 আয়তনে নিলাম। এখন বলো দেখি এটা কত কুলম হলো, এটা একটু আমরা করে ফেলি আমাদের মধ্যে, দেখি কারা কারা ঠিকঠাক করতে পারছো। 2 × 96,500, 96,500 ইনটু কত? 400 ডিভাইডেড বাই হলো 22400। তাহলে কত হয় একটু লক্ষ্য করো দেখি। তোমাদের এটা অনেকেই করতেছো, একটু দেখো আমাদের এটা হয় কিনা। আমি একটু ওয়েট করছি তোমাদের জন্য, তোমরা করতে পারছো কিনা সেটা একটু আমাকে জানাও যে এটা তোমরাও করতে পারছো। তাহলে এইভাবে আমরা কি করতে পারি? অঙ্কগুলা করতে পারি। হ্যাঁ তুষার, থ্যাংক ইউ, তুমি সুন্দরভাবেই করে ফেলছো। তোমার মানটা হচ্ছে 34.46.43। হ্যাঁ গুড। তাহলে 43 কুলম। তাহলে এটা হচ্ছে প্রবাহিত বিদ্যুতের পরিমাণ। তাহলে এইভাবে আমরা যে কোনো দ্রবণের যে কোনো পদার্থের এক করতে পারি। আচ্ছা এখানে দেখা যাচ্ছে না হয়তো, এখানে একটু দেখতেছি এর আগে 3446.43। সবাই এটা করতে পারছো কিনা? অনেকেই। রাকা হ্যাঁ ঠিক আছে, সোনিয়া ঠিক আছে, আবির ঠিক আছে, জান্নাত অবশ্যই ঠিক আছে। তোমাদের এই বিষয়গুলো অংশগ্রহণ করো, তাহলেই আমাদের আরো ক্লাসটা প্রাণবন্ত হবে। চমক, হ্যাঁ ঠিক আছে, তোমার এই উত্তর ঠিক আছে। তাহলে আমরা এভাবে যদি গ্যাসীয় পদার্থ সঞ্চিত হয়, গ্যাসীয় পদার্থ কতটুকু সঞ্চিত হয় সেটাও কিন্তু আমরা আসলে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আমার মনে হয় কোনো প্রবলেম হবে না, আমরা গ্যাসীয় পদার্থ সঞ্চিত হলেও সেটা আমরা করতে পারবো। এখন আসো আমরা যদি আরেকটা অঙ্ক দেখি এরকম।
এরকম প্যাটার্নের অঙ্ক দেখি, একটু লক্ষ্য করো দেখি। এখানে একটা দ্রবণ রাখা আছে, হ্যাঁ, দ্রবণটা অ্যালুমিনিয়াম সালফেট দ্রবণ। তাহলে অ্যালুমিনিয়াম সালফেট দ্রবণে 5 এম্পিয়ার বিদ্যুৎ কত সময় চালনা করলে তড়িৎদ্বারে 2.7 গ্রাম 2.7 গ্রাম অ্যালুমিনিয়াম জমা হবে। তাহলে এখানে কিন্তু সময়টা বের করতে বলছে। তো আশা করতেছি এগুলো 9 10 তোমরা করে আসছো, তারপর আমি কেন করাচ্ছি, আসলে একটু সামনের দিকে যাব, তো সামনের দিকে যাইলে ব্যাকগ্রাউন্ডটাকে একটু ভিতটাকে একটু শক্ত করা দরকার। এই ভিতটাকে শক্ত করার জন্য এগুলা একটু ঝালাই করে নিচ্ছি আমরা। আসো এখন এখানে আমরা কথা বলি একটু কি অ্যালুমিনিয়াম সালফেট দ্রবণের 5 এম্পিয়ার বিদ্যুৎ কত সময় যাবত চালনা করলে 2.7 গ্রাম সাদিয়া কি জানি বলছো, ভুল কি বল, আসলে আমি বুঝতে পারছি না তোমাদের। এখানে কত সময় যাবত চালনা করলে 2.7 গ্রাম অ্যালুমিনিয়াম জমা হবে, সেটা আমাদেরকে একটু ক্লিয়ার করো, আমরা একটু আলোচনা করাতে যাই। তাহলে এখানে অ্যালুমিনিয়াম সালফেট দ্রবণের মধ্যে আমরা কি চালনা করব, অ্যালুমিনিয়াম সালফেট দ্রবণের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করব। তাহলে অ্যালুমিনিয়াম সালফেটটাকে ভাঙাও, অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4 তাহলে অ্যালুমিনিয়াম সালফেট এটাকে বিশ্লেষণ করব। তাহলে বিশ্লেষণ করলে এরকম অ্যালুমিনিয়াম হয়ে যাবে 3+, তাহলে কয়টা অ্যালুমিনিয়াম, 2টা অ্যালুমিনিয়াম, আর সালফেটটা হয়ে যাবে 2- কয়টা, 3টা। তাহলে এই অ্যালুমিনিয়ামটা কি করবে, অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন গ্রহণ করবে, 3টা ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হবে, অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হবে। অবশ্যই রিঅ্যাকশন লিখে নিবা। তাহলে অবশ্যই এটা রিঅ্যাকশনটা না লিখে নিলে তোমার প্রতি পরীক্ষকের এক ধরনের ভুল ধারণা থাকবে, যে ও মনে হয় কোথাও থেকে শর্ট করে বা তাড়াতাড়ি করে কোনো কিছু করতে গিয়ে ভুল করছে, এই বিষয়টা থাকতে পারে। এই জন্য আমি বলবো যে তোমাদের রিঅ্যাকশন লিখে নেওয়াটাই খুব বেশি। মুস্তাকিম অনেক পরে জয়েন করছো, আসলে আরো অ্যাটেনটিভ হতে হবে, শুরুতেই জয়েন করতে হবে। আমি তোমাদেরকে শুরু থেকেই থাকতে বলবো। তাহলে ডব্লিউ ইকুয়াল টু সূত্রটা হচ্ছে ZIT। তাহলে এখানে ডব্লিউ এর মান আমরা এখানে কি কি দেওয়া আছে বের করে ফেলি, ডব্লিউ এর জেড এর মানটা বের করি। জেড এর মানটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, তাহলে অ্যালুমিনিয়ামের গ্রাম পারমাণবিক ভর হচ্ছে কত, 27, আর এখানে 3 ফ্যারাডে, 3 মোল ইলেকট্রন মানে 3 ফ্যারাডে, তাহলে 3 ফ্যারাডে মানে কত, 27 × 3 × 96,500, তাহলে 96,500, কারণ আমরা জানি 1 ফ্যারাডে সমান 96,500 কুলম্ব। তাহলে কত গ্রাম পার কুলম্ব হয় এটা আগে জানাও, তারপরে আমরা দেখছি যে আর কি করা যায়। এখানে পরে আর কি দেওয়া আছে, এম্পিয়ার, 5 এম্পিয়ার বিদ্যুৎ, তাহলে এখানে এম্পিয়ার দেওয়া আছে, 5 এম্পিয়ার বিদ্যুৎ চালনা করছি। তাহলে সঞ্চিত পদার্থ ডব্লিউ দেওয়া আছে 2.7 গ্রাম। তাহলে এখানে টি এর মান বের করতে বলছে, তাহলে এখানে একটু বের করো দেখি কত হলো, একটু বের করো। এখানে আমরা যদি বের করি এরকম 27 ভাগ হচ্ছে কত, ব্র্যাকেট 3 × 96,500, তাহলে কত হচ্ছে, তাহলে এটা হচ্ছে 9.32। আমার ভুলও হতে পারে, তোমরা একটু নিজেরা যাচাই করে নিও। তাহলে এখান থেকে আমরা টি এর মান বের করব, টি ইকুয়াল টু কত, যোগ ডব্লিউ বাই জেড কিউ, জেড আই। তাহলে এখানে কি হইতাছে, ডব্লিউ এর মান হচ্ছে 2.7 ডিভাইডেড বাই জেড এর মান হচ্ছে 9.32 ইনটু 10⁻⁻5, আর আই এর মান হচ্ছে 5, তাহলে এটা গুণ কত, 5, তারপরে 2.7 বাগানস। তাহলে এখানে কত হচ্ছে, তোমরা একটু হিসাব করে দেখো দেখি কত হচ্ছে, 9.33। হ্যাঁ ঠিক আছে, তোমাদের বিষয়টা একটু, এই মানটা কত হলো একটু জানাও, এই মানটা কত হলো, এই মানটা কত হলো একটু জানাও। 5790 সেকেন্ড, এটা হয়েছে কিনা, 5790 সেকেন্ড হয়েছে কিনা, এটা একটু লক্ষ্য করো। আমি জানি তোমাদের কমেন্ট করতে একটু সময় লাগে, আর নেটওয়ার্কে আসতেও একটু সময় লাগে, এই জন্য আমি আগেই করে ফেলি, তোমরা না। হ্যাঁ এ তো সেকেন্ড, তাহলে এটাকে মিনিটে নিবা, তাহলে মিনিটে নিলে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ, আর যদি ঘন্টায় নেও তাহলে কি, সরি ওই মিনিটে নিলে 60 দিয়ে ভাগ, আর 3600 দিয়ে ভাগ করলে একবারে সেকেন্ডে ঘন্টায় চলে যাবে। তাহলে আমরা মিনিটে নিই আগে, তাহলে ভাগ কত, 60, তাহলে কত হয় 96.5 মিনিট। তাহলে এটা দেখা যাচ্ছে যে 60 মিনিটের চেয়ে বেশি,
তাহলে 60 মিনিটের বেশি নিলে তো আমরা ঘন্টায় নিতে পারি, তার মানে 1 ঘন্টা কত মিনিট, তাহলে আমরা 60 বাদ দিয়ে দিই 36.5 সেকেন্ড, তাহলে 1 ঘন্টা 36.5 সেকেন্ড, এই যে এটা, তাহলে এটা হচ্ছে আমার, অথবা টোটালটাকে ঘন্টায় নিতে পারি 60 দিয়ে ভাগ করে, তাহলে আমাদের এভাবেই কিন্তু ম্যাথ গুলা করতে পারবো। তাহলে তোমাদেরকে আরেকটা অঙ্ক আমি একটু তোমাদেরকে দিচ্ছি, তোমরা একটু দেখি দ্রুত করতে পারো কিনা। এটা করতে নরমালি আমার এত কিছু না করে সরাসরি ক্যালকুলেটরে তোমরা করতে পারো কিনা এই বিষয়টা একটু আমরা তোমাকে দিচ্ছি, দেখি পারো কিনা। এখানে সাপোজ সোডিয়াম সালফেট দ্রবণ আছে Na2SO4, সোডিয়াম সালফেট দ্রবণ, তাহলে সোডিয়াম সালফেটের দ্রবণের ঘনমাত্রা আছে 0.2 মোলার, আর এখানে আয়তন আছে 200 মিলিলিটার। দ্রবণের মধ্যে আমরা তড়িৎদ্বার প্রবেশ করাইলাম, আর তড়িৎদ্বার প্রবেশ করায় ব্যাটারির সাহায্যে বিদ্যুৎ প্রবাহ চালনা করলাম। তাহলে বিদ্যুৎ প্রবাহ চালনা করলাম, এবং বিদ্যুৎ প্রবাহ চালনা করলে ধরো এখানে 10 সেকেন্ড বিদ্যুৎ প্রবাহ চালাম, 0.5 এম্পিয়ার বিদ্যুৎ চালনা করলাম। 10 সেকেন্ড চালনা করার পরে এখানে এই দ্রবণটার ঘনমাত্রা কতটুকু থাকবে, তাহলে 10 সেকেন্ড যাবত 0.5 এম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে দ্রবণটার ঘনমাত্রা কতটুকু থাকবে, ঘনমাত্রা কত হবে, মানে চালনা করার, বিদ্যুৎ চালনা করার পর ঘনমাত্রা কত হবে, বিদ্যুৎ চালনা করার পর ঘনমাত্রা কত হবে, চালনা করার পর ঘনমাত্রা কত হবে, একটু পেজ দিলাম। তাহলে এই ক্ষেত্রে দেখো সহজ অঙ্কগুলো আমি করলাম, আর তোমাদের জন্য একটু ঝামেলাটা রাখলাম। তাহলে ঝামেলাটা রাখলাম যে সেটা আসলে ঝামেলা মনে করলে তো হবে না, তোমাদের তো ওইরকম প্র্যাকটিসই করতে হবে। তাহলে এই প্র্যাকটিস গুলো আমরা কিভাবে করতে পারি একটু লক্ষ্য করো। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমে তোমাকে একটু হিন্টস দেই, তোমরা এখন না পড়ো, পরে হলো করে আমাকে এটা অবশ্যই দিবা। প্রথমে এখানে এই 200 ml এর মধ্যে ঘনমাত্রা দেওয়া আছে, তার মানে এখানে সোডিয়াম প্লাস আয়নের পরিমাণ কতটুকু সেটা বের করবা, তারপরে কতটুকু জমা হয়েছে সেটা বের করবা, তারপরে পরিমাণ থেকে জমাটা বাদ দিয়ে যেটা রইলো সেটা দিয়ে ঘনমাত্রা কত হবে সেটা বের করবা, তাহলেই ঘনমাত্রা বের করতে পারবা। আশা করতেছি এই বিষয়টা তোমরা পরিষ্কারভাবে পারা যাবে। আমরা আরেকটু পরে আরেকটা বিষয়ের দিকে যাব। এখন আসো আমরা এই 9, 10 আরেকটা বিষয় খুব পরিষ্কার করে আসছি, সেটা হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজ বা সক্রিয়তার সারি। তো এইটার ক্ষেত্রে সক্রিয়তা সিরিজ সম্পর্কে তোমাদের কিন্তু আগে থেকেই ধারণা আছে। তাহলে সক্রিয়তা সিরিজের সংজ্ঞাটা কি, ধাতু সমূহকে সক্রিয়তা অনুসারে, অর্থাৎ কি সক্রিয়তা সেটা হয়তো দেখা যাচ্ছে না, আমি আবার বলবো এই বিষয়টা তোমাদের জানা আছে, আমার কথাগুলা শুনলেও তোমরা এইগুলা আয়ত্ত করতে পারবা। তাহলে ধাতু সমূহকে তাদের সক্রিয়তা অনুসারে সাজিয়ে বা ইলেকট্রোপজিটিভিটি, ইলেকট্রন ত্যাগ ক্ষমতার উপর ভিত্তি করে সাজালে যে তালিকাটা প্রস্তুত হয়, সেই তালিকাটা, সেই তালিকাটাকেই বলা হয় সক্রিয়তার সারি বা সক্রিয়তার সিরিজ। এটা তোমরা আমার চেয়েও ভালোভাবে পড়ে আসছো বিভিন্ন রকম ছন্দ দিয়ে। তোমাদের কোনো ছন্দ এখন পর্যন্ত মনে আছে কিনা একটু লেখো তো দেখি, যে আমরা কিন্তু ছন্দ প্রয়োগ করতাম এখানে। আমি এই মুহূর্তে ছন্দ বলতে চাইতেছি না, তোমাদেরকে সরাসরি সিরিজটা সম্পর্কে জানি, যে লিথিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, লেড, হাইড্রোজেন, কপার, মার্কারি, সিলভার, গোল্ড, আমার যেটি জানা আছে, এখানে তার চেয়ে বেশিও কিছু লেখা আছে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, যে এইখানে দুইটা ভাগে লিখছি, এইগুলা হচ্ছে হাইড্রোজেনের চেয়ে বেশি সক্রিয়, আর এগুলা হচ্ছে হাইড্রোজেনের চেয়ে, ওই পাশের গুলো হচ্ছে হাইড্রোজেনের চেয়ে কম সক্রিয়। এটাকে সক্রিয়তার সারি বললেও আমার ভুল হবে না। তার মানে সক্রিয়তার সিরিজ বা সক্রিয়তার সারি সম্পর্কে তোমাদের আগে থেকেই ধারণা আছে। তাহলে সক্রিয়তার সিরিজ বা সক্রিয়তার সারিটা কি, যে ধাতু সমূহকে তাদের সক্রিয়তা অনুসারে সাজিয়ে যে তালিকাটা প্রস্তুত করা হয়, সেই তালিকাটাকেই সংক্ষেপে আমরা বলি সক্রিয়তার সিরিজ বা সক্রিয়তার সারি। তাহলে সক্রিয়তার সারিটা আমরা কেন পড়বো, কে না কে মেগাইবার তল যেন ফিরে পাই। হ্যাঁ, অবশ্যই তোমাদের, আমিও এটা অনেকবার মুখস্থ করার চেষ্টা করছি, কিন্তু একটা সময় দেখছি এই ছন্দ প্রয়োজন হয় না, এমনিতেই আমরা আসলে পারি।
অনেকেই বলতেছো মাসুম বিল্লাহ, তুষার তোমরা অনেক ছন্দ লিখতেছো, তাহলে আসলে কিন্তু স্যার এখানে কিছুটা মিল পাচ্ছি না। হ্যাঁ অবশ্যই এখানে কিছুটা মিল না পাওয়ার কথা, কারণ আমি আরো নতুন কিছু ধাতু তোমাদেরকে ঢুকিয়ে দিছি। তার মানে আমরা 9-10 পর্যন্ত যে ধাতুগুলা পড়তাম তার বাইরেও কিছু ধাতু এখন তোমাদের প্রয়োজন হবে, এই জন্য আমরা নতুন আরো কিছু ধাতু এখানে দিয়ে দিছি, এই জন্য মিল পাচ্ছ না। এই জন্য টেনশন করার কিছু নাই, অবশ্যই মিল না পাইলেও চলবে, ওইটাও মনে রাখতে হবে। ওইটার সাথে ফাঁকে ফাঁকে আরো কিছু এমনিতে আমরা অঙ্ক করার সময় শিখে ফেলবো, অবশ্যই শিখে ফেলবো। তাহলে আশা করতেছি এই যে বাড়ির কাজটা, এটা তোমরা ছবি তুলে কমেন্টে পরে দিয়ে দিতে পারো যে স্যার এটা আমি করতে পারছি, এরকম দেখেন হয় কিনা, তাহলে আমি তোমাদেরকে কমেন্ট করে উত্তর করতে পারবো। এগুলো একটু দেখো চেষ্টা করে পারো কিনা। এখন আসো আমরা এই সক্রিয়তা সিরিজ পড়ব কেন, এটা আসলে তড়িৎ রাসায়নিক কোষের জন্য বেশি জরুরি এই সক্রিয়তা সিরিজটা। তাহলে তড়িৎ রাসায়নিক কোষে অ্যানোড কোনটা ক্যাথোড কোনটা, আমরা শুরুতে যখন আমরা আজকে কি কি পড়বো সেটার একটা ধারণা দিছিলাম, সেখানে বলছিলাম অ্যানোড এবং ক্যাথোড সম্পর্কে ধারণা দিব। তাহলে অ্যানোড ক্যাথোড কোনটা সেটা বুঝবো কিভাবে? আসলে সক্রিয়তা সিরিজে যে ধাতুটার সক্রিয়তা বেশি থাকবে, কি কথাটা বলছি আবার মনোযোগ দাও, সক্রিয়তা সিরিজে যে ধাতুটার সক্রিয়তা বেশি থাকবে সে অলওয়েজ অ্যানোড হিসেবে অর্থাৎ জারণতরিতার হিসেবে কাজ করবে, কারণ তার ইলেকট্রোপজিটিভিটিটা বেশি। তাহলে ইলেকট্রোপজিটিভিটি বেশি মানে তার সক্রিয়তা বেশি, আর সক্রিয়তা বেশি মানে সে দ্রুত ইলেকট্রন ত্যাগ করতে পারবে, সে অ্যানোড হিসেবে কাজ করবে। তাহলে আমরা অ্যানোড আর ক্যাথোড এই দুইটা বিষয় একটু পরিষ্কার হয়ে যায়। অ্যানোড আর ক্যাথোড কাকে বলবো? তাহলে অ্যানোড মানে জারণতরিদ্বার আর ক্যাথোড মানে বিজারণতরিদ্বার। আমরা যদি তড়িৎ বিশ্লেষণ তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে আলাদা আলাদা ভাবে কিছু শিখতে চাই তাহলে দেখা যাবে এখানে আরো প্যাচ লাগে গেছে। কিন্তু তড়িৎ বিশ্লেষণ হোক আর তড়িৎ রাসায়নিক কোষ হোক, যাই হোক না কেন, অ্যানোড মানে হচ্ছে জারণতরিদ্বার, তার মানে অ্যানোড মানে হচ্ছে জারণতরিদ্বার আর ক্যাথোড মানে হচ্ছে কি বিজারণতরিদ্বার। এই বিষয়টা অন্তত পক্ষে দুই ক্ষেত্রেই একই। তাহলে বিজারণতরিদ্বার, তাহলে একটু কমেন্ট করো, এগুলা আয়ত্ত করো একটু। আমি ক্লাসে হইলে তোমাদেরকে হয়তো যেভাবে বলাইতাম এখন তো বলানো সম্ভব না, তাহলে আমরা এটা একটু বলি, দুইটা তিনটা বিষয় একটু আয়ত্ত করি। একটা হচ্ছে অ্যানোড মানে জারণ, ক্যাথোড মানে বিজারণ। অ্যানোড মানে জারণ, ক্যাথোড মানে বিজারণ। একটু লিখো, অ্যানোড মানে জারণ, অ্যানোড মানে জারণতরিদ্বার, ক্যাথোড মানে হচ্ছে বিজারণতরিদ্বার। আরেকটা বিষয় হচ্ছে সক্রিয়তা বেশি হলেই সেটা অ্যানোড আর সক্রিয়তা কম হলেই সেটা ক্যাথোড। তাহলে সাপোজ আমি তোমাকে যদি কোয়েশ্চেন করি ক্যালসিয়াম তড়িৎদ্বার নিলাম আর মার্কারি তড়িৎদ্বার নিলাম, তাহলে ক্যালসিয়াম তড়িৎদ্বার মার্কারি তড়িৎদ্বার যার সক্রিয়তা বেশি সে সবসময় জারণ তড়িৎদ্বার। অবশ্যই তুষার তোমার সাথে আমি একমত, যার সক্রিয়তা বেশি সে অবশ্যই জারণ তড়িৎদ্বার হিসেবেই কাজ করবে। তাহলে অ্যানোড মানে হচ্ছে জারণ তড়িৎদ্বার আর ক্যাথোড মানে হচ্ছে বিজারণ তড়িৎদ্বার। আনিকা তুমি বলতেছো যে অ্যানোড মানে জারণতরিদ্বার, ক্যাথোড মানে বিজারণতরিদ্বার। অবশ্যই তোমাদের সাথে আমিও একমত এগুলা। তাহলে এখানে আমরা বলছিলাম যে একটা নিলাম ক্যালসিয়াম আর মার্কারি, অবশ্যই ক্যালসিয়ামটা অ্যানোড হিসেবে ক্রিয়া করবে এবং মার্কারিটা ক্যাথোড হিসেবে ক্রিয়া করবে। তাহলে এই বিষয়গুলো বারবার প্র্যাকটিস করতে করতে এক সময় হয়ে যাবে। আর তড়িৎ রসায়নটা একটু তোমাদের আধুনিক রসায়নের একটা অংশ, তো বহুমুখী ব্যবহার, এটার ব্যবহার অনেক বেশি আছে, আর বেশি থাকার কারণে তোমার এটার আয়ত্ত করতেই হবে ভালো করে। তাহলে এখন আমরা পরবর্তী অংশে যাই। আমরা অ্যানোড ক্যাথোড সম্পর্কে আপাতত ধারণা নিয়ে রাখলাম, এটার ব্যবহার দেখলে আরো ভালো হবে। এখন যদি এটা নিয়ে আরো পেশ চাই তাহলে দেখা যাবে যে আরো এটার মধ্যে তোমার সমস্যাই হচ্ছে। তো একটু প্রয়োগ দেখলেই সবচেয়ে সহজে পারা যাবে। তাহলে প্রয়োগটা একটু দেখি। আমরা এখন তড়িৎ রাসায়নিক কোষ নিয়ে আলোচনা করব। তাহলে তড়িৎ রাসায়নিক কোষ কি? তড়িৎ রাসায়নিক কোষের গঠন, ক্রিয়া কৌশল এগুলো তোমরা আগে থেকে 9-10 পড়ে আসছো, সেইগুলোরই তোমাদের একটু প্রতিফলন আমরা আজকে একটু আবার দেখাবো। তাহলে এরকম আমরা যদি ভোল্টাইক কোষ, আলেসান্দ্রে ভোল্টা যেটা আবিষ্কার করছিল, ভোল্টাইক কোষ কিংবা তোমাকে যদি আমরা ওই তড়িৎ রাসায়নিক কোষ সম্পর্কে সংজ্ঞা দিতে বলি, অনেকেই পারবো। আধুনিক সবকিছুই কি কঠিন নাকি একটু স্যার? অবশ্যই না, এটা কঠিন বলবা কেন? আমি 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 গ্যারান্টেড, তোমাদের সাথে আমি গ্যারান্টেড ভাবে কথাটা বলতে পারি যে এরকম তোমরা যদি সেকেন্ড পার্ট থেকে প্রশ্ন নির্বাচন করতে বলি, 8টা সৃজনশীল প্রশ্ন আসে, সেখান থেকে তুমি সবার আগে তড়িৎ রসায়নের প্রশ্ন সিলেকশন করবা।
এটা মাস্ট বি। আমি যারা পরীক্ষার্থী, যারা অন্য অন্য যারা এইচএসসি পরীক্ষা শেষ করে চলে গেছে, তারাও কিন্তু এই ব্যাপারটার সাথে আমার একমত হবে, কারণ তড়িৎ রসায়নটা একটু সহজ ব্যাপার। এটা হয়তো এখন অনলাইন বা আমাকে প্র্যাকটিস করানোর অসুবিধার কারণে তোমরা অনেক দিন যাবত পড়াশোনা থেকে বাইরে থাকার কারণে এটা মনে হচ্ছে, কিন্তু সত্যিকার অর্থে কি ওই এটা সবচেয়ে সহজ একটা অধ্যায়, আর এটা সহজেই লাগবে। একটু লক্ষ্য করো, আমি তোমাদের কথা আজকে সরাসরি দেখতে পাচ্ছি, তো এই জন্য সরাসরি কথা বলছি। এই ক্ষেত্রে মন খারাপ করো না, আমি ক্লাসের মতো হচ্ছি, একটু ক্লাস মনে হচ্ছে আর কি, এখন যে একমুখী ক্লাস না, উভমুখী ক্লাস মনে হচ্ছে আর কি। আসলে একমুখী ক্লাস হলে কেমন মনে হয় যে আমি কথা বলছি, তোমরা কোনো কথা বলছো না, এরকম। এখন মনে হচ্ছে যে না, তোমরাও আসো আমার সাথে, এরকম। আমি এভাবেই ক্লাসগুলা নিতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করি, এই জন্যই হয়তো তোমাদের এরকম হচ্ছে। আচ্ছা, একটু লক্ষ্য করো, গ্যালভানিক কোষ বা ভোল্টাইক কোষ কাদেরকে বলবো? গ্যালভানিক কোষ বা ভোল্টাইক কোষ হচ্ছে এরকম, যেটার মধ্যে রাসায়নিক শক্তিটা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। তার মানে যে ব্যবস্থার সাহায্যে রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করি, তাদেরকেই আমরা বলি কি তড়িৎ রাসায়নিক কোষ। আমরা এরকম গ্যালভানিক কোষ অনেক পড়ছি, তার মধ্যে সবচেয়ে ভালো পড়ছি কোনটা? ও ড্যানিয়েল কোষ। তাহলে মনে আছে কিনা? ড্যানিয়েল কোষ সম্পর্কে আমাদের পড়াশোনা কিন্তু অলরেডি হয়ে গেছে। ড্যানিয়েল কোষ, তাহলে ড্যানিয়েল কোষ সম্পর্কে আমরা যদি পড়ি, তাহলে একটা বড়, এখানে আমি চিত্রটা কি দেখা যাচ্ছে কিনা, না দেখা যাক, আমি আবার আগে নিই দরকার হইলে। এখানে একটা বড় কাঁচ বা চীনা মাটির পাত্র নিব। তাহলে বড় কাঁচ বা চীনা মাটির পাত্রের মধ্যে আমরা বিজ্ঞানী ড্যানিয়েল যেটা করছিল সেটা নিয়ে আগে কথা বলি। এই ড্যানিয়েলের এর মধ্যে কি করছিল? একটা কপার সালফেট দ্রবণ নিয়েছিল। তাহলে বড় কাঁচ বা চীনা মাটির পাত্রে কপার সালফেট দ্রবণ নেওয়া হয়, তার মধ্যে আরেকটা সচিত্র পাত্র নেওয়া হয় এটার মধ্যে। তাহলে সেটার মধ্যে কি নেওয়া হয়? সেটার মধ্যে নেওয়া হয় জিঙ্ক সালফেট দ্রবণ। তার মানে সেটার মধ্যে জিঙ্ক সালফেট দ্রবণ নিলাম। তারপরে কপার সালফেট দ্রবণে একটা তড়িৎদ্বার প্রবেশ করালাম। তড়িৎদ্বার হিসেবে কি প্রবেশ করাবো? কপার দণ্ড। আর জিঙ্ক সালফেট দ্রবণে তড়িৎদ্বার হিসেবে কি প্রবেশ করাবো? জিঙ্ক দণ্ড। আর এখানে একটা ইউ আকৃতির কাস্টনল নিব। কাস্টনল নিয়ে তার মধ্যে পটাশিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম নাইট্রেট নিয়ে তুলা দ্বারা দুই প্রান্ত দ্বারা বন্ধ করে দিব। এটাকে আমরা অনেকেই জানি সল্ট ব্রিজ বা লবণ সেতু বলা হয় এটাকে। দেখা যায় না, মুবারক বলতেছো দেখা যাচ্ছে না, একটু অ্যাড করো, নেটওয়ার্কে মাঝে মধ্যে একটু করে দেখা যাবে ইনশাল্লাহ। তাহলে এখানে একটু লক্ষ্য করো, পটাশিয়াম নাইট্রেট এবং পটাশিয়াম ক্লোরাইড নিলাম, এটাকে বলবো আমরা লবণ সেতু। এখন যদি তামার তারের সাহায্যে, এটা দুইটা দ্রবণের উচ্চতা কিন্তু সমান হওয়া অতীব জরুরি। তাহলে এখানে যদি বাল্বের সাথে যুক্ত করি, দেখা যাবে যে বাল্বটা জ্বলে উঠছে। তার মানে এখানে রাসায়নিক শক্তি, এখানে ব্যবহার করছে কি? রাসায়নিক শক্তি। এই রাসায়নিক শক্তিটা এখন বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তার মানে রাসায়নিক শক্তি যদি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়, সেই কোষটাকে আমরা বলে থাকি তড়িৎ রাসায়নিক কোষ। আর এটা ড্যানিয়েল ব্যাখ্যা দিছিল, দেখে এটাকে বলা হয় ড্যানিয়েল কোষ। যে দ্রবণে, সেই দ্রবণের তড়িৎদ্বার ব্যবহার করতে হবে অবশ্যই। তুষার, তোমার সাথে আমি একমত যে যে দ্রবণটা আমরা ব্যবহার করব সেই দ্রবণের তড়িৎদ্বারই ব্যবহার করা উপযোগী। এছাড়াও দ্রবণের তড়িৎদ্বার ব্যবহার করা যায়। যেমন আমরা একটা কমন তড়িৎদ্বার সম্পর্কে জানবো, প্লাটিনাম তড়িৎদ্বার, তারপরে ক্যালোমেল তড়িৎদ্বার, তারপরে গ্রাফাইট তড়িৎদ্বার। আমরা তড়িৎদ্বার সম্পর্কে একটা আলাদা ক্লাস নিব ইনশাআল্লাহ। হ্যাঁ, তড়িৎদ্বার সম্পর্কে এটা সম্পর্কে আমরা করতে পারবো। আচ্ছা, একটু লক্ষ্য করো, এখানে আমরা এই যে তড়িৎ প্রবাহটা চালনা করলাম, এখানে অ্যানোড হিসেবে কোনটা কাজ করবে একটু জানাও তোমরা। ক্যাথোড হিসেবে কোনটা কাজ করবে, কেন? সেটা যদি তোমাদের একটু যদি তোমাদের জানানোর সুযোগ থাকে তাহলে একটু জানাও। তাহলে আমরা আবার একটু ব্যাখ্যাটা করতে থাকি, তোমরা এই কথাটা জানাতে থাকো যে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড হিসেবে কাজ করবে। আবার আমি বলছি, প্রথমেই একটা কাঁচ বা চীনামাটির পাত্র নিব, সেই পাত্রের মধ্যে কপার সালফেট দ্রবণ নিব। এই কপার সালফেট দ্রবণের সাথে আলাদা একটা পাত্র নিব, সেই পাত্রে জিঙ্ক সালফেট দ্রবণ নিব। তাহলে কপার সালফেট দ্রবণে কপার দণ্ড প্রবেশ করাবো, আর জিঙ্ক সালফেট দ্রবণে জিঙ্ক দণ্ড প্রবেশ করাবো। দুইটা দ্রবণের উচ্চতা সমান হওয়া অবশ্যই জরুরি। তাছাড়া এখানে একটা ইউ আকৃতির কাস্টনল নিব, নিয়ে এখানে পটাশিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম নাইট্রেট লবণ দিয়ে দুই প্রান্ত তুলা দ্বারা বন্ধ করে দেব। আর বন্ধ করা দেওয়ার কারণে
তাহলে এখানে আমরা যদি বন্ধ করে দিই তাহলে এখান মধ্যে দিয়ে আয়ন প্রবাহিত হতে পারে, কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হয় না। তাহলে এরকম করে আমরা তামার তারের সাহায্যে যদি বিদ্যুৎ উৎস বা বাল্বের সাথে যুক্ত করে দিই তাহলে দেখা যাবে এখানে কি হচ্ছে, আমাদের ওই বিদ্যুৎ পাস হচ্ছে। তার মানে এখানে ব্যবহার করছি রাসায়নিক শক্তি, আর সেটাই আমরা বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করছি। আমরা নবায়নযোগ্য জ্বালানি করছি, আসলে নবায়নযোগ্য জ্বালানি তো এগুলো নবায়নযোগ্য না, এক সময় হয়তো জিঙ্ক কপার সব শেষ হয়ে যাবে। তারপরেও আমরা পরিবেশের জন্য অনেকেই আমাকে উত্তর দিয়ে দিছ, অলরেডি উত্তর দিয়ে দিছ, ক্যাথোড হচ্ছে কপার, অ্যানোড হচ্ছে জিঙ্ক। অ্যানোড হচ্ছে জিঙ্ক, কপার হচ্ছে, ক্যাথোড হচ্ছে কপার। অনেকেই উত্তর দিয়ে দিছ, রাকা উত্তর দিয়েছো, জান্নাতি উত্তর দিয়েছো, আবির উত্তর দিয়েছো, তুষার উত্তর দিয়েছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার মুবারক, আমার ক্লাসে এইভাবেই থাকতে চাই আমি, আসলে এইভাবে হলে ভালো হয়। তাহলে এখন কি এই যে বিষয়টা দেখলাম, এখানে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হলো। এখানে কেন হলো জিঙ্ক বেশি সক্রিয়, কপার কম সক্রিয়, এই জন্য অ্যানোড হিসেবে কাজ করবে। তাহলে অ্যানোডে কি বিক্রিয়াটা হবে সেটা যদি দেখি, তাহলে অ্যানোডে বিক্রিয়াটা হবে এরকম। অ্যানোডে তোমার জিঙ্ক 2+ বা জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে জিঙ্ক 2+ আয়নে পরিণত হবে। অপরদিকে ক্যাথোডে বিক্রিয়াটা কি হবে? ক্যাথোডে বিক্রিয়াটা হবে এরকম, ক্যাথোডে দ্রবণের কপার 2+। এই ক্ষেত্রে কিন্তু এটা আর অ্যানোডটা দ্রবণ থেকে যাবে, কারণ দুটাই তো ধাতু তো হয় না। তাহলে আয়ন ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হবে? কপারে পরিণত হবে। অর্থাৎ আয়নটা ইলেকট্রন গ্রহণ করে ধাতুতে পরিণত হবে। তাহলে এইভাবে ইলেকট্রন গুলা এই তারের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারবে। আর এই তারের মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহ মানেই ইলেকট্রিসিটি। কোনো কিছুতে ইলেকট্রনের প্রবাহ তৈরি হওয়া মানেই ইলেকট্রিসিটি তৈরি হওয়া। তার মানে সমস্ত কোষ বিক্রিয়াটা কি হচ্ছে? জিঙ্ক প্লাস কপার 2+। তাহলে বিক্রিয়া করলে কি হচ্ছে? জিঙ্ক 2+ প্লাস কি হচ্ছে? কপার। তাহলে এইভাবেই আমরা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে ইলেকট্রন পাস হচ্ছে, অর্থাৎ অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ইলেকট্রন আসতেছে, তড়িৎ প্রবাহটা তার বিপরীত দিকে ঘটতেছে, এই জন্যই বাল্ব জ্বলে উঠতেছে। অর্থাৎ কি এইভাবেই আমরা এটা আমরা কি করতে পারি? ব্যবহার করতে পারি। এরপরে যে বিষয়টা আছে, এখানে আসো দেখো, এখানে জিঙ্ক আয়নের ঘনমাত্রা আস্তে আস্তে বাড়তেছে, এই দ্রবণে জিঙ্ক আয়নের ঘনমাত্রা বাড়তেছে, আর এই দ্রবণে সালফেট আয়নের ঘনমাত্রা আস্তে আস্তে বাড়তেছে। এই আয়নটা এক সময় বৃদ্ধির কারণে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায়। এই তড়িৎ প্রবাহটাকে বন্ধ যাতে না হয়, অর্থাৎ সচল যাতে থাকে, এই সচলতা রাখার জন্য আমরা কি করি? এই সল্ট ব্রিজ ব্যবহার করি। আর এই সল্ট ব্রিজের মধ্য দিয়ে আয়নগুলা প্রবাহিত হওয়ার মাধ্যমে দ্রবণের মধ্যে সমতা রাখতে পারে বা সমতা থাকতে পারে। এইভাবেই আমরা কিন্তু তড়িৎ বিশ্লেষণটা ব্যবহার করতে পারি। তাহলে তড়িৎ বিশ্লেষণ কোষের ব্যবহার অনেক আছে। আমরা এই তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করে আমরা স্টোরেজ ব্যাটারি গুলা ব্যবহার করি, স্টোরেজ ব্যাটারি যেগুলা অটো কিংবা মোবাইলের মধ্যে আমরা লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করি। এগুলাতে হয়তো এরকম শুষ্ক পদার্থ ব্যবহার করা হয়, এরকম আর্দ্র পদার্থ ব্যবহার করা হয় না। ড্রাই সেল নামক গঠন তোমরা আগেই পড়ে আসছো। ড্রাই সেল যেটাকে আমরা ঘড়িতে ব্যবহার করি বা আমরা রেডিওতে ব্যবহার করি। ড্রাই সেলের এক ধরনের, কিন্তু ড্রাই সেলও কিন্তু এক ধরনের তড়িৎ রাসায়নিক কোষ। তাহলে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারবো। আমার মনে হয় আমার নির্ধারিত সময় অলরেডি ওভার হয়ে গেছে। তোমরা কিছুটা হলেও এই বিষয়গুলা লবণ সেতুর ব্যাপারটা আবার আগামী ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। মুবারক বলছো যে লবণ সেতুর ব্যাপারটা যদি আবার আলোচনা করতে, হ্যাঁ, আমরা লবণ সেতু কি, লবণ সেতুর ভূমিকা কি, লবণ সেতু কিভাবে ক্রিয়েট করলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা সামনের ক্লাস শুরু হবে এই আলোচনা দিয়েই। আমরা এখন আর আজকের ক্লাসে তোমাদেরকে আর বিরক্ত করছি না। তোমরা যারা পরীক্ষার্থী আছো একটু পড়াশোনার মধ্যে থাকো। তোমাদের আসলে শিক্ষা মন্ত্রণালয় থেকে বিভিন্ন রকম দ্বিধাদ্বন্দ্ব মতবাদ কিন্তু আসলে আমরাও পাচ্ছি। তো এখন কিন্তু যদি আমাদেরকে বারবার ফোন করে জিজ্ঞেস করো স্যার পরীক্ষা কবে নাগাদ হতে পারে, এটা তুমি যেমন জানো আমিও এরকম জানি। তবে আমাদেরকে প্রস্তুত রাখতে হবে। পরীক্ষাটা কবে হয় সেটা বলা যাচ্ছে না, যেন পরীক্ষাটা হলে তোমার ইনশাল্লাহ তুমি ভালোভাবে পরীক্ষাটা দিতে পারো, সেই প্রিপারেশন রাখো। আর যদি কোনো টপিকস এর উপর তোমাদের আলাদা ঝামেলা থাকে, যে অনেকদিন আসলে সায়েন্সের বিষয়গুলো অনেকদিন থাকার কারণে অনেকেই তোমরা ভুলে যেতে পারো, এটা খুবই স্বাভাবিক। এটা তোমার ক্ষেত্রে শুধু হচ্ছে এরকম না, যদি তোমার না হয় তাহলে বুঝবা যে তোমার সমস্যা আছে।
তাহলে এটা হবেই, এটা মাস্ট বি হবে, মানুষ মাত্র এটা হয়ে থাকে। যদি না হয় বুঝবে যে তোমার প্রবলেম আছে। তাহলে এখন এই ভুলে গেলে সেই বিষয়গুলা আমাকে অবশ্যই তোমাকে একটু জানাও। আমরা ওই বিষয়গুলো তোমাদেরকে নিয়ে আলাদা আলাদা গ্রুপ গ্রুপ করে হলো জুমে তোমাদেরকে আলাদাভাবে শেয়ার করার সুযোগ দিব ইনশাল্লাহ। সেই শুভকামনা থাকলো তোমাদের প্রতি। আর এখনো সাবধানে থাকো, ভালোভাবে থাকো, পড়াশোনাটাকে ভালোভাবে চালিয়ে যাও, এই শুভকামনায় তোমাদের সাথে আজকের মতো বিদায়। ধন্যবাদ সবাইকে।